আসসালামু আলাইকুম। শুরু করছি চতুর্থ পর্ব। তোমাতে আসক্ত, লেখিকা তানিশা সুলতানা, পাঠিকা আমি হায়াত নূর। ব্যস্ত ভঙ্গিমায় ড্রাইভ করছে আবরার। গম্ভীর মুখশ্রীতে স্পষ্ট ফুটে উঠেছে রাগের প্রতিচ্ছবি। চোয়াল শক্ত করছে ক্ষণে ক্ষণে, স্টারিং এ হালকা আঘাত করছে, খানিকক্ষণ পর পর বিড়বিড় করে কিছু একটা বলছে, যেন কাউকে ধমকাচ্ছে। সিয়াম গভীর নয়নে পর্যবেক্ষণ করতে চলছে আবরারকে, যেন আবরারের যেন আবরার আপেল গাছ থেকে পড়া টপকে আপেল এবং পড়েছে তার মাথার উপরে। এবার ভাবতে ভাবতে একখানা সূত্র আবিষ্কার করে ফেলবে। তাসিন গ্রুপ অফ কোম্পানির 10 তলা উঁচু বিল্ডিংটা পেরিয়ে বাঁকা রাস্তায় গাড়ি ঢুকে পড়ে। নড়ে চড়ে বসে সিয়াম, কপাল কুঁচকে বলে, তোর কি হয়েছে? খুললা কত মামা। থুক্কু আব্বা, অফিস তো ফেলে আসলি, রাস্তা ভুইলা গেছিস? আবরার জবাব দেয় না, আর গাড়িও থামায় না। সিয়াম বিরক্ত হয়। বোকার মতো বসে থাকা যায়? এই আবরারের সাথে অফিসে আসলে বোরিং হয়ে ওঠে সে। না গাড়িতে এফএম চালাবে আর না কথা বলবে। সিয়াম যে কাউকে কল করে কথা বলবে সেটাও করা যাবে না। আব্বা সত্যি কথা কন তো, কি হইছে? এমন মনে হচ্ছে তুই চুমু খেতে যাচ্ছিলি আর তখনই কেউ কাবাবে হাড্ডি হয়ে ঢুকে পড়েছে। তোর ঠোঁট কেমন উজ্জ্বল উজ্জ্বল দেখাচ্ছে। আবরারের মুখখানা। আবরার তাকায় না সিয়ামের পানে। স্টারিং শক্ত করে চেপে ধরে গম্ভীর স্বরে বলে, খেতে পারিনি, তোর মা ডিস্টার্ব করেছে। নড়ে চড়ে বসে সিয়াম, তবে জবাব আশা করেনি। এমনিতেই আবরার তাসনিমকে প্রশ্ন করলে কোনোই জবাব পাওয়া যায় না। আজকে কি সূর্য ওঠেনি? হবে হয়তো। শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয় সিয়াম, নজর জোড়া বড় বড় করে, অতঃপর বলে, খেতে পারছিস না তাই 4 ঘন্টা? না মানে আমার কল করছিলি 6টায়, 10টায় বেরোলে বলছিলি, সেই হিসাবে 4 ঘন্টা। এতক্ষণ কি করেছিস? আবরার ভ্রু বাঁকিয়ে তাকায় সিয়ামের পানে। মুহূর্তে ঠোঁট আঙ্গুল দেয় সিয়াম, যেন তার একটা কথাও ঠিক বলছে না। প্রতিজ্ঞা করলো সে, তবে মনে মনে বলে, কপাল খারাপ হলে ক্রাশকেও মা ডাকতে হয়, এটাই হয়েছে নিয়তি, এটাই কপাল। বেশ অনেকক্ষণ কেটে যায় পিনপিন নীরবতায় গাড়ি জুড়ে। বিরক্ত সিয়াম উকি ঝুঁকি মেরে বাইরের দৃশ্য দেখার চেষ্টা করছে। সিয়াম, আমি ওকে নিয়ে কোথাও একটু যেতে চাই, ব্যবস্থা কর। সিয়াম বুঝতে পারে না ঠিক। সে সিটের উপর 2 পা তুলে বসে, গালে হাত দিয়ে কিছুক্ষণ ভেবে নেয়। ওকে বলতে কাকে বোঝালো? তবে তার মোটা মাথায় গবেষণায় কাঁচা। ওকে মানে কাকে? আমান, ইভান, আহাদ, নাকি আমি, নাকি কে? বুঝতে পারছি না। ওই মেয়েটা যে আমাদের বাড়িতে থাকে। ও তোর বউ মানে আমার মা, আমার বাচ্চাদের নানি, আমার বউয়ের শাশুড়ি, আমার শ্বশুরের বিয়ান, তোর বাচ্চাদের মানে আমার ভাই বোনের আম্মু, তোর মায়ের। শ্যাট আপ সিয়াম, যেটা বলেছি কর জলদি। 2 দিন সময় দিলাম। সিয়াম গালে হাত দিয়ে কিছু একটা চিন্তা করে, তারপর বলে, তুই কি আলাদা টাইম স্পেন্ড করতে চাচ্ছিস, হানিমুন টাইপের? বিরক্ত হয় আবরার, চোখ মুখ কুচকে বলে, না, গ্রুপ ডান্স করতে চাচ্ছি। ভেঙচি কাটে সিয়াম, হতে পারে সিঙ্গেল, তবে সবই বুঝে হয়ে যাবে। আমানের বাড়ি তোর জন্য বুক করলাম 4 দিনের জন্য। 4 দিন মানে 4 দিনই, তার একদিনও বেশি না। তবে আব্বা, আমার একটা কবিতা শুনলে তোকে ফ্রিতে ফুলের ব্যবস্থা করে দিব, শুনবি কবিতা? আবরার জবাব দেয় না। সিয়াম বুঝে ফেলে আবরার তাসনিম তার বিখ্যাত কবিতা শুনতে ইচ্ছুক, তাই সিট থেকে পা নামিয়ে সোজা হয়ে বসে। 2 বার কাশি দিয়ে গলা পরিষ্কার করে, অতঃপর বলতে শুরু করে, ওই পাড়ার সেলিনা, তার সাথে আরই, কচু গাছে ব্যাঙ হাসে, সিয়াম আবরারকে ভালোবাসে, চিল ডাকে কাক নাচে, আবরার আব্বা চুমু খেয়ে বাঁচে। বক আর কাক 2 ভাই, সিয়াম আবরারের বউ নাই, দুঃখ আমার পাহাড় সমান, হাসপাতালে আছে আমার বন্ধু আমান। সিয়াম ভেবেছিল তার কবিতা শুনে আবরার হাসবে, পিঠ চাপড়ে বলবে, বাহ, দারুণ কবিতা লিখিস তুই, একদিন মস্ত বড় কবি হবি। আদ্রিতাকে হালকার ওপরে কপি করছে, এটা একটু বুঝতে পারবে না। কিন্তু এসব কিছুই হলো না, উল্টো গাড়ি থেমে গেল। বেচারা সিয়াম চমকে উঠে বলে, এ ভাই, গাড়ি থামালি কেন? মাঝ রাস্তায় নামিয়ে দিলে আমি অফিস যাব কি করে? আর জীবনেও কবিতা কমু না ভাই। সিয়ামের কথা কানে তুললো না আবরার। সিট বেল্ট খুলে নেমে পড়ে গাড়ি থেকে। সিয়াম পুনরায় কিছু বলবে তার আগে খেয়াল করে তারা হাসপাতালের সামনে। ব্যাস, সিয়ামকে আর পায়কে লাফিয়ে নেমে পড়ে। ও রীতিমতো ভুলে গিয়েছিল আমানের কথা। 2 দিন চলে গেছে অথচ মনে পড়লো না। ইস, একটাই বন্ধু বলে। ছি ছি সিয়াম, তোকে দিয়ে কিচ্ছু হবে না, কপালে বউ নেই তোর। দেখা গেল শপিং করতে গিয়ে বউ রেখে চলে আসবি, তখন কি হবে? আলতু ফালতু চিন্তা করতে করতে আবরারকে ফেলে চলে যায় আমানের কেবিনের দিকে। মূলত আবরারের কথা মাথায় নেই, বেরিয়ে গিয়েছে। কঠোর সিদ্ধান্তে আতিয়া বেগম সামনের মাসে বাংলাদেশে ফিরে যাবে, এখানে আর নয়। অহনা শ্বশুরবাড়ির পরিবারও যাবে কিছু মাসের জন্য। ইচ্ছে ছিল ছেলে মেয়েকে দেখার, দেখে নিয়েছে। আদ্রিতা ম্যামের কোলে মাথা রেখে ফোন দেখছে।
আর আতিয়া আদ্রিতার চোখে হাত বুলাচ্ছে আর টিভি দেখছে। সন্ধ্যা কখন হবে, আজকের দিনটা ফুরোচ্ছে না, দীর্ঘ মনে হচ্ছে। সবে বেলা 12টা। আদ্রিতা একটু পরপরই ফোন দেখছে। আচ্ছা মা, আমি যদি কাউকে পছন্দ করি তাহলে তার সাথে আমাকে বিয়ে দিবে? আতিয়া বেগম চমকায় না, কেননা এসব উল্টা কথা প্রায় বলতে থাকে আদ্রিতা, নতুন কিছু নয়। তিনি একটু হেসে জবাব দেয়, সে যোগ্য হলে ভেবে দেখবো। আদ্রিতা ভাব নিয়ে বলে, যোগ্য কাউকেই তো আনবো আমি, একদম রাজপুত্রের মতো, দেখে নিও তুমি। আচ্ছা দেখে নিব, তবে শুধু সুন্দর হলেই চলবে না আম্মু, ভালোবাসা থাকতে হবে। আমি আদ্রিতা, আমাকে কেউ ভালো না বেসে ফেলে থাকতে পারবে? আতিয়া বেগমের মুখখানা মলিন হয়ে যায়। মনে মনে বলে, যার উচিত ছিল তোকে ভালোবাসা সেই তো তোকে ভালোবাসিনি আদ্রিতা। ভীষণ বাজে ভাবে ঠকে গিয়েছিস তুই। গোটা দিনটা মায়ের সাথে কথায় কাটায় আদ্রিতা। যখন সন্ধ্যা 6টা বাজে, আসিফ বেশ অনেকক্ষণ আগে মেসেজ দিয়েছে, সে ট্যাক্সি ধরেছে, আসছে জুরিন নদীর সামনে। 1 ঘন্টা সময় লাগবে। আদ্রিতা আজকে বেশ সুন্দর করে সাজুগুজু করে। লাল রঙের জর্জের 3 পিস, কোমরের লম্বা সমান চুল ছেড়ে দিয়ে লাল রঙের হেয়ার ব্যান্ড লাগিয়েছে, ঠোঁটে হালকা লিপস্টিক, চোখে কাজল আর গালে ব্লাশ। গাল দুটো লাল লাল, দেখতে দারুণ লাগছে তাকে। অতঃপর পারফিউম মেখে বেরিয়ে পড়ে। ফার্স্ট ডেট, প্রেম হওয়ার পর তো এই প্রথমবারই দেখা হচ্ছে তাদের, একটু স্পেশাল তো হওয়াই উচিত। আতিয়া বেগম কিচেনে রাতের জন্য রান্না করছে। আদ্রিতা তাকে না বলে বেরিয়ে যায়। বাড়ির মূল ফটকে পেরোনোর আগে কোথা থেকে অ্যানি দৌড়ে এসে পা জড়িয়ে ধরে। আদ্রিতা মুচকি হেসে তুলে নেয়। তুলোর মতো নরম শরীরের ঠোঁট দাবিয়ে চুমু দেয় এবং আদুরে সুরে বলে, চলো মোনা, তোমার বাবার সাথে দেখা করে আসি। অ্যানি মিউ মিউ করে ওঠে, যেন বোঝাচ্ছে, আমার আসল বাবা জানতে পারলে তোমার কি করবে আম্মু? একবার মনে করো তার কথা। তাসনিন গ্রুপ অফ কোম্পানি। আবরার তাসনিনের দীর্ঘ 10 বছর পরিশ্রমের সফল এই কোম্পানি। ছোটবেলা থেকে বহুবার শুনেছি, দাদার টাকায় খাচ্ছিস, দাদা ছিল বলেই ফুটানি করতে পারিস। ঠিক তখন থেকে আবরারের একটাই লক্ষ্য ছিল, বড় হওয়া, নিজের প্রতিষ্ঠিত হওয়া। সবাই যাতে বলে আবরার তাসনিন বেস্ট। সুইজারল্যান্ড আবরার বা তাসনিন নামখানা উচ্চারণ করা কঠিন, এখানকার জনগণ ঠিকঠাক বলতে পারে না, তাই নিজের বড় নামখানা কেটে তাসনিন করে পরিচিতি করেছে। তাসনিন গ্রুপ অফ কোম্পানিতে 400 কর্মচারী কর্মরত রয়েছে, তারা আবরারের আন্ডারে কাজ করছে। লেহেঙ্গা সহ নায়িকাদের পরনের বিভিন্ন সুন্দর সুন্দর ড্রেস তৈরি সহ বিভিন্ন দেশে পাঠানো হয় এখান থেকে। এসব আতিয়া বেগম জানে না, আজকে জানতে পেরেছে ইভানের কাছ থেকে। মনটা বড্ড খারাপ তার, নিজের ছেলে একটু দাম দেয় না তাকে, কখনোই কোনো সিদ্ধান্ত জানায় না, বা কি হয়েছে না হয়েছে সেসব কথা জানার অধিকার নেই। কিন্তু কেন, কি দোষ করেছে তিনি? মা হিসাবে কি ব্যর্থ তিনি? হয়তো তাই। দীর্ঘশ্বাস ফেলে আতিয়া বেগম, চোখের কোণে জমে থাকা অশ্রুকণা মুছে নেয়। আসিফ আদনান আদ্রিতার ক্রাশ। কলেজে পা রাখার পরপরই মানুষটিকে দেখছিল, তখন থেকে মনে ধরেছে এবং এখন পর্যন্ত মনে রয়ে গেছে। ক্রাশ থেকে ভালোবাসার মানুষ হয়ে উঠেছে। জুরিন নদীর পাশে দাঁড়িয়ে আছে আদ্রিতা, প্রথমবার একা একা অনেকটা পথ অতিক্রম করেছে। জিজ্ঞেস করতে করতে পৌঁছেছে অচেনা গন্তব্যে। সত্যি বলতে একটুও ভয় পায়নি তার। নিজের দেশে একা একা শপিং মলে যাওয়ার সাহস না পাওয়া মেয়েটি সুইজারল্যান্ডের জুরিন শহরের শেষ প্রান্তে অবস্থিত জুরিন নদীর পাড়ে এসেছে। সবটাই কি ভালোবাসার টান? এই যে যতক্ষণ ট্যাক্সিতে ছিল সর্বক্ষণ মনে হয়েছে এখন কখন পৌঁছাবে, আসিফ আদনানের সাথে দেখার রিয়েকশন কেমন হবে, সে কি রঙের শার্ট পরবে, আদ্রিতার জন্য কি ফুল আনবে বা কোনো গিফট। ফার্স্ট ডেটে তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড গিফট দেয়, আদ্রিতা ঠিক এনেছে আসিফ আদনানের জন্য গিফট, সে কি আনবে? এটা সেটা নানান কথা ভাবতে ভাবতেই পৌঁছে যায়। নির্দিষ্ট জায়গায় ট্যাক্সি থামতেই ভাড়া মিটিয়ে নেমে পড়ে। বিশাল এক ঝুলন্ত ব্রিজ দেখা যাচ্ছে, লাল নীল নিয়ত বাতি জ্বলছে ব্রিজ জুড়ে, দেখতে বেশ সুন্দর লাগছে। চারপাশে অনেক কাপল দেখা যাচ্ছে, যার হাতে হাত রেখে হাঁটছে, কেউ কেউ চুম্বনে লিপ্ত হয়েছে। আদ্রিতা মুচকি হাসে, 2 পা এগিয়ে নদীর পাড়ে গিয়ে দাঁড়ায়। বিশাল নদী, তবে শান্ত, একটু ঢেউ নেই। অ্যানিকে কোল থেকে নামাতে যায়, তবে অ্যানি নামে না, খামচে ধরে আদ্রিতার জামা, আঁচল লেগে যায় গলায়। মৃদু স্বরে আহ বলে ওঠে আদ্রিতা। তখন ভেসে আসে গম্ভীর কণ্ঠস্বর, এখানে কি করছো তুমি? আদ্রিতার বুকের ভেতর ঝিপঝিপ করছে, পেছন ঘুরে তাকানোর সাহসটুকু পাচ্ছে না। পরিচিত মানুষ, যাকে আগে দূর থেকে দেখেছে, অতঃপর সেদিন কাছ থেকে দেখবে, ছুঁয়ে দিল, আবার আজকেও কাছ থেকে দেখবে, এই তো পিছন ঘুরলেই দেখতে পাবে। ঠোঁটের কোণে মৃদু হাসি চওড়া হয়, ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকায়। আসিফ আদনান তার সামনে দাঁড়িয়ে আছে, চোখ তুলে তাকায় আদ্রিতা। মুহূর্তে চোখাচোখি হয়ে যায়, মাথা ভর্তি ঝাঁকড়া চুল, শ্যাম বর্ণ গায়ের রং। হঠাৎ আদ্রিতার মনে হয় আসিফ আদনান আবরার তাসনিনের মতো এতটা সুদর্শন নয়, লোকটার মধ্যে একটা হিরো হিরো ব্যাপার আছে, হটনেসে ভরপুর, দাঁত দিয়ে জিভ
কেটে আদ্রিতা মনে মনে বলে, ছি, নির্লজ্জ লুচু লোকটার কথা ভেবে হাসি পায় পচা আদ্রিতা। ভাবিস না তার কথা, সে একটা বাজে। আসিফ আদনান এগিয়ে আসে, আদ্রিতার দিকে তাকিয়ে হেসে বলে, এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? ও, আপনাকে খুঁজছিলাম। আমি ওইদিকে ছিলাম, ওখানকার ভিউ বেশি জোস, চলো যাই। আদ্রিতা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। পাশাপাশি হাঁটতে থাকে আসিফ আদনান। অ্যানি কুটুর কুটুর নয়নে তাকিয়ে আছে, ভাবখানা এমন বোঝানোর চেষ্টা করছে এই মালটা আবার কে। আসিফ খেয়াল করে, হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় অ্যানির লোমে ভরপুর শরীর। বিরক্ত অ্যানি মুখ ঘুরিয়ে মাউ মাউ আওয়াজ তুলে। আদ্রিতা হেসে বলে, ও আসলে অপরিচিত মানুষদের দেখলে ভয় পায়, তো পরিচিত করাও। বলো আমি ওর বাবা। লজ্জায় আদ্রিতা মাথা নিচু করে ফেলে, গাল দুটো লাল হয়ে ওঠে। আসিফ জিন্সের প্যান্টের হাত ঢুকায়, দূরে দূরে চুম্বন লিপ্ত এক কাপড়ের পানে তাকিয়ে বলে, তারপর কেমন চলছে দিনকাল? ভালো। পেছন থেকে ভেসে আসে কবিতার সুর। দিনকাল যায় ভালো, রাত হলে হয় কালো, শালা তোর কপাল ভালো, তাসিন ভাই নাই এখানে, থাকলে তুই ভোগে যেতিস, বিদম মায়ের খেতিস। পরিচিত কণ্ঠস্বর শুনে আদ্রিতা পেছনে ঘুরে তাকায়। সিয়াম এবং আহাতকে দেখে আশ্চর্য হয়ে যায়। আরে আপনারা এখানে? মাইয়া খুঁজতে আসছিলাম মা। সিয়াম সরল জবাব। অ্যানি হাত বাড়িয়ে মিউমিউ করে ওঠে, মানে সিয়ামের কোলে উঠবে। সিয়াম হাত বাড়িয়ে নেয় তাকে এবং বলে, ওই মফিজ আবার কেডা? হাবুল হাবুল দেখতে, কোনো টোকাই নাকি? থতমত খেয়ে যায় আসিফ, নিজের পানে তাকায়। মিট মাই বয়ফ্রেন্ড আসিফ আদনান। আপনি হাবলু টাবলু কি বলছেন এসব? সিয়াম গম্ভীর নয়নে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে আসিফ আদনানের। দু পা এগিয়ে এসে চুলে হাত বুলিয়ে দেয়। আসিফ আদনান অসহায় নয়নে তাকিয়ে আছে সিয়ামের মুখ পানে। চুলগুলো কি আসল নাকি কস্টিউম দিয়ে লাগানো? আহাত বলে, সুগার গ্লু দিয়ে লাগানো হতে পারে। আসিফ তাড়াহুড়া করে বলে, না না, এগুলো আমার আসল চুল। সিয়াম ভুরু কুচকে ফেলে। আমি আবার না না। আসিফ শুকনো ঢোক গিলে তাকায় আদ্রিতার পানে। আমি বলতে চেয়েছি। আসিফকে থামিয়ে আদ্রিতা বলে, ও মানে বুঝিয়েছে না না। আমি তো সেটাই বললাম, নানা কেন ডাকলো আমায়? ছেলে পছন্দ হয়নি, আদ্রিতা তাকে রিজেক্ট করে দাও। ভীষণ গভীর দেখাচ্ছে আসিফের মুখপানা। সে ভীষণ সিরিয়াস এবং নিজের সিদ্ধান্ত থেকে এক পা নড়বে না। আদ্রিতা কাঁদো কাঁদো স্বরে বলে, ভাইয়া এমন করছেন কেন? উনি ভালো ছেলে। আহাত বলে ওঠে, গোটা দুনিয়া আমার বন্ধু আবরার থেকে ভালো মানুষ দুটো নেই। সিয়াম কবিতার মাধ্যমে ওদের বুঝিয়ে দিত। সিয়াম কবিতা বলার জন্য প্রস্তুত নেয়, শুকনো কাশি দিয়ে বলতে শুরু করে, ভালো মানুষ কাকে বলে যদি জানতে চাও? আবরার তাসনিনের নামটা ভাই জেনে রেখে তাই। আমি তুমি সবাই জানি ভালো কাকে বলে। আমার বন্ধু আবরার একমাত্র ভালো ছেলে। আসিফের মাথা ঘুরতে এমন উদ্ভট কবিতা শুনে। এগুলা কবিতা হলে কবিতাকে কি বলে? আদ্রিতা বুকে হাত গুজে ছোট ছোট নয়নে তাকায় সিয়ামের পানে এবং বলে, সিয়াম ভাই, আপনি আমাকে কপি করছেন কেন? এমন কবিতা আবৃত্তি আমি করি। আসিফ হতাশ স্বরে বলে, তুমি কবিতা আবৃত্তি করো? আদ্রিতা খুশিতে গদগদ করে বলে, হ্যাঁ, সিয়াম ভাই তো আমার থেকে কবিতা শিখেছে। বলুন সিয়াম ভাই। সিয়াম কথা বলতে পারে না, কেননা তার দৃষ্টি আটকে গিয়েছে আদ্রিতার পেছনে মেরুন রঙের টপস পরিহিত এক রমণীর পণে। আহা, কি সুন্দর দেখতে মেয়েটি। সিয়াম জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়, অ্যানিকে ছুঁড়ে ফেলে দেয় মাটিতে এবং শার্টের পেছনে থাকা সানগ্লাস পরে চুল হাত বুলাতে বুলাতে চলে যায় সেই দিকে। অ্যানি বেচারা ব্যথা পেয়ে মিউ মিউ করে আওয়াজ তোলে। আদ্রিতা তাড়াহুড়ো করে কোলে নেয় অ্যানিকে, গায়ে হাত বুলিয়ে কোথায় ব্যথা পেয়েছে সেটা চেক করতে থাকে। আসিফ দীর্ঘশ্বাস ফেলে বলে, তুমি এদের এনেছো কেন? আহাত বলে ওঠে, এনেছে তো। তোর প্রবলেম কি? আমাদের বসকে জানিস? তোকে মেরে তক্তা বানিয়ে দেবে। রাগান্বিত কণ্ঠস্বর আহাদের। আসিফ বলে ওঠে, ভাইয়া আপনি রেগে কেন যাচ্ছেন? আমি জাস্ট জিজ্ঞেস করেছি। ঠিক আছে, আমি তাহলে যাচ্ছি। আদ্রিতা চলো, তোমাকে পৌঁছে দেই। এখানে কি হচ্ছে? আবরার তাসনিম। আদ্রিতা চমকায়, ভয়ে আসিফ আদনানের পেছনে চলে যায়। সুইজারল্যান্ডের জনপ্রিয় জুরিন ব্রিজ যতটা সুন্দর, আজকের পরিবেশ ঠিক ততটাই জঘন্য। এখানকার মেয়েরা একটু বেশি খোলামেলা এবং সুন্দর। ধবধবে ফর্সা মেয়েগুলোকে দেখলেই মাথা নষ্ট হয়ে যাওয়ার উপক্রম। চারপাশে অনেক কাপল দেখা যাচ্ছে যারা নিজেদের মতো করে টাইম স্পেন্ড করছে। সিয়াম হিরো হিরো ভাব নিয়ে এগোচ্ছে, আজকে প্রপোজ করেই ফেলবে সে। সুইজারল্যান্ডের মাটিতে দ্বিতীয়বার পরীর আগমন ঘটেছে, এই পরীকে সে কিছুতে হাতছাড়া করবে না। না মানে না। প্রথম পরীর দেখা মিলেছিল 9 দিন আগে। আহা, আদ্রিতা যখন বাড়িতে ঢুকেছিল ঘন্টা বাজছিল সিয়ামের মনে। ভেবেই ফেলেছিল জীবনটা বুঝি পরিবর্তন হয়ে গেল।
আজকে দ্বিতীয়বার ঘন্টা বেজেছে। আদ্রিতাকে বন্ধুর জন্য স্যাক্রিফাইস করেছিল, কিন্তু এই পরীকে কোনোভাবে হাতছাড়া করবে না। রাজি না হলে তুলে নিয়ে বিয়ে করে ফেলবে, তবুও ছাড়বে না। মনে মনে কনফিডেন্স অর্জন করে গুটিসুটি পায়ে এগিয়ে যায় মেয়েটির নিকট। সামনে দাঁড়িয়ে হাঁটু মুড়ে বসে, একখানা হাত বাড়িয়ে দেয়, কবিতার ছন্দে বলে ওঠে, দেখেছিলাম বাসর, খেয়েছিলাম ফুল, তুমি আমায় ভালোবেসে করে ফেলো ভুল। আমি বড্ড ভালো ছেলে, জানে গোটা দুনিয়া, তোমায় আমি পেয়েছি পুরো দুনিয়া খুঁজে। হাতটা ধরিয়া আমায় করে নাও গ্রহণ। খুব তাড়াতাড়ি তোমার জন্য সাজাবো বাসর, খেলবো হাডুডু, ভাঙবো কাঠ। তুমি আমার পারফরমেন্স দেখে বলবে উঠবে ও মাই গড। কবিতাখানা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সিয়ামের গালে একখানা থাপ্পড় পড়ে। মেয়েটির তুলতুলে হাতের মোলায়েম থাপ্পড়, একটু ব্যথাও পায়নি সে। হাসি মুখে তাকায় মেয়েটির মুখ পানে, রাগে ফুঁসতে থাকা রমণী দিকে তাকিয়ে আবার বলে ওঠে, ওহে বালিকা, বুঝো না বাংলা, তাই তোমার মনে হচ্ছে আমি বড্ড হ্যাংলা। আসলে যা ভাবছো কিছুই সঠিক নয়, আমি হচ্ছি সিয়াম জেন। মেয়েটি সাথে সাথে বলে ওঠে, স্টপ ইট, আপনার আজাইরা কবিতা বন্ধ করুন, না হলে জুতা খুলবো আমি। সিয়াম দাঁড়িয়ে পড়ে, লাজুক হেসে বলে, ও আপনি বাঙালি? তাই তো বলি সুইজারল্যান্ডের মাটিতে চাঁদ কোথা থেকে আসলো। আসলে কি হয়েছে? মেয়েটি চলে যাওয়ার জন্য পা বাড়ায়। সিয়াম কপাল কুঁচকে ফেলে। আরে আরে, চলে যাচ্ছেন কেন? সোনা দাঁড়াও, নাম্বারটা দিয়ে যাও, না হলে বাসার অ্যাড্রেস। এই ত্রিভুবনে আমাকে একা রেখে যেও না জান, শীতের সময় কম্বলেও শীত মানে না, অন্তত গরমকাল আসা পর্যন্ত থেকে যাও। ওগো জানেমান। সিয়ামের ভুলভাল উক্তি মেয়েটির কানে ঢোকে না। সে বড় বড় পা ফেলে চলে গিয়েছে অনেক দূর। হতাশায় নিঃশ্বাস ফেলে সিয়াম। যা শালা, এটাও চলে গেল। সিয়াম মাহমুদকে রিজেক্ট করে ব্যাপার না, জীবনে চলার পথে দু একজন রিজেক্ট করতেই পারে, তার জন্য কি হাল ছেড়ে দিব? উফ, বরং ফুল স্পিডে লেগে পড়বো। একজন না একজন পড়বেই, হাত পা বা চোখ না থাকলেও চলবে, শুধু কোনো রকম একটা মেয়ে হলেই হবে। নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে বুক ফুলে আদ্রিতার দিকে চলে যায়। আবরার বুকে হাত গুজে গম্ভীর নয়নে তাকিয়ে আছে আদ্রিতার মুখপানে। কাচুমাচু আদ্রি ভয়ে ছিটিয়ে গেছে মুহূর্তেই। আসিফের পেছন থেকে একটু একটু উকি দিয়ে দেখছে, লোকটা যে হাতি, আবার আসিফ আদনানকে দুঘা বসিয়ে না দেয়। শুকনো ঢোক গিলে আদ্রিতা। আহাত বলে ওঠে, এই শালার সাথে আদুর সাথে ফার্স্ট ডেট করতে এসেছে। আদ্রিতা ভ্রু কুচকে ফেলে। আদু আর আবুকে? সে আসিফের পেছন থেকে বেরিয়ে আসে মুহূর্তেই, বুকে হাত গুজে বলে ওঠে, আদু আর আবুকে ভাইয়া? পেছন থেকে ভেসে আসে সিয়ামের কবিতা। আদু আবু দুজনেই লাভ ব্রাইট কাপল, তাদের চক্করে সিয়াম আহা হয়ে যাচ্ছে ছাগল। জীবন আবরার বিরক্তি চোখ মুখ কুচকে বলে, স্টপ ইট সিয়াম। সিয়াম মুহূর্তেই ঠোঁটে আঙুল দেয়, যেন কেয়ামত হয়ে গেল, সে আর কথা বলবে না। আসিফ বলে ওঠে, আবরার ভাইয়া, আপনাকে আমি চিনি, ফেসবুকে ফলো করি। আবরার দু পা এগিয়ে আসিফের মুখোমুখি দাঁড়ায়, বা হাত তুলে রাখে আসিফের কাঁধে, শান্ত স্বরে বলে, শি ইজ মাই প্রপার্টি, দূরে থাকো তার থেকে, না হলে বাঁচতে পারবে না। পরপরই কাঁধ থেকে হাত নামিয়ে নেয়। আসিফের পাশে গুটিসুটি মেরে দাঁড়িয়ে থাকা আদ্রিতার পানে তাকায়। ভাইয়া, ওকে আমি ভালোবাসি, বিয়ে করতে চাই। আসিফের কণ্ঠ তেজ ফুটে ওঠে। আবরার দুই ভ্রু আড়াআড়ি ভাবে কুঁচকে তাকায় আসিফের পানে। সে ফের বলে ওঠে, আমি অতি দ্রুতই আপনাদের জানাতে চাচ্ছিলাম বিয়ের বিষয়টা। গর্জে ওঠে আবরার, হাত উঁচু করে বলে, ওই নাম উচ্চারণ করলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আয়শার। আদ্রিতা পুনরায় ভয়ে সিটিয়ে ওঠে। আসিফের পানে এগোতে নিলেই আবরার তার হাতখানা ধরে ফেলে এবং বড় বড় পা ফেলে গাড়ির দিকে এগোতে থাকে। সিয়াম আসিফের গলা জড়িয়ে ধরে। আহাত পা থেকে মাথা পর্যন্ত নজর বুলিয়ে নেয়। মুসলমানি হয়েছে তোর? আসিফ ঠিক বুঝতে পারিনি। আরে গাধার বাচ্চা, নুনু কাটিং ফিটিং করেছিস তোর? সুন্নতে খাতনা না হলে করে নিবে। কাটা বড়ই জরুরি। আর নতুন একটা মেয়ে খুঁজে নিস। আমাদের আদুর দিকে তাকালে কাটিং ফিটিং এর জিনিসখানা একদম পুরোটাই কেটে দিব। গট ইট সিয়াম, ফলো মি। বলেই শার্টের বোতামে লেগে থাকা চশমা তুলে পরে নেয়। শার্টের কলার সোজা করে স্টাইল মেরে হেঁটে চলে যায়। সিয়াম আসিফের গালে টুপ করে একখান চুমু খায়। তারপর দুই গাল ইচ্ছে মতো টেনে দিয়ে বলে, আমার সোনা মনা টুনটুনি, ভালোবেসে তোমায় ডাকবো বুলবুলি, চুমু খেয়ে হয়ে যাও ট্রামা, তোমায় আমি ডাকবো ও মাই শিলা। আসিফ দীর্ঘশ্বাস ফেলে। সিয়ামের চলে যাওয়া দেখে। পরপরই শুকনো ঢোক গিলে বিড়বিড় করে বলে, এ মানুষ নাকি কবিতার দর্শক? সহজ সরল কবিতাকে পুরোপুরি ধর্ষণ করে দিচ্ছে। ফুল স্পিডে গাড়ি চলছে, যেন যখন তখন খাদে চলে যাবে। আবরারের মুখশ্রী ভীষণ গম্ভীর।
যেন এক্ষুনি অসহায় কিউট আদ্রিতাকে টুপ করে খেয়ে নিবে। বিরক্তিকর লোক। আদ্রিতা খানিকক্ষণ চুপচাপ দেখে নেয় বাক্যে, পরপরই প্রচন্ড রাগী স্বরে বলে ওঠে, কি প্রবলেম আপনার? কেন আমাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না? কি ক্ষতি করেছি আপনার? মুহূর্তে গাড়ি থেমে যায়। আদ্রিতা শুকনো ঢোক গিলে এদিকে ওদিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে তাহলে তারা কোথায় রয়েছে। রাত বাড়ছে, চারপাশ অন্ধকারে ছেয়ে গিয়েছে। বাংলাদেশের মতো এখানে গভীর রাত অব্দি লাইট জ্বালানো থাকে না, কোলাহলে ভরপুর থাকে না, হই হুল্লোড়ে মেতে ওঠে না। এই তো এখন রাস্তায় একটাও জনমানবের দেখা মিলবে না। বেশ অনেকটাই দূরে দূরে ল্যাম্পপোস্ট জ্বলছে, সেটার আলোতে গোটা রাস্তা আলোকিত হতে ব্যর্থ। দূরে দূরে দুই একটা বাড়ি চোখে পড়ছে, সেখানেও আলো জ্বলছে, তবে কোনো সারা শব্দ নেই। গাড়িতে আলো জ্বলছে, সে আলোতে আবরা তাসনিনের গভীর মুখশ্রী স্পষ্ট দেখা যাচ্ছে। চোয়াল শক্ত, ছোট ছোট দাড়ির আড়ালে লুকোনো শক্ত চোয়াল আদ্রিতার নজর এড়ায় না। উঁচু নাকখানা ক্ষণে ক্ষণে ফুলে উঠছে। আরো একটা বিষয় নজরে পড়ে আদ্রিতার, বাঁ চোখের নিচে আঁচড়ের দাগ, যেন কেউ খামচি দিয়েছে। এই বাক্যেও কেউ খামচি দেওয়ার সাহস পেয়েছে, এটা সম্ভব? আবার গোলাপি অধরের কোনায় কিঞ্চিৎ শুকনো রক্ত দেখা মিলল। দূর থেকে মনে হচ্ছিল বাদামের খোসা, তবে ভালোভাবে পর্যবেক্ষণ করলেই বোঝা যাচ্ছে এটা রক্তের দাগ। মানে হচ্ছে কেউ এই লোকটাকে আঘাত করেছে বা কোথাও কেউ আঘাত পেয়েছে। আদ্রিতার বাম হাতখানা গালে চলে যায়, একটুখানি এগিয়ে বসে আবরারের দিকে, ছোট ছোট নয়ন ভালো করে দেখতে থাকে। সাদা রঙের শার্ট গায়ে জড়ানো, দু হাতের পেশি ফুলে উঠেছে, যেন শার্ট ছিঁড়ে পেশি বেরিয়ে আসবে। বুকের কাছটায় লাল রং মেখে আছে, সেখানেও আঘাত পেয়েছে কি? আদ্রিতা ভেঙচি কাটে, আবরারের থেকে দৃষ্টি ফেরায়। লোকটা কি আর ভালো মানুষ? এখন যদি আদ্রিতা নরম স্বরে বলে, ভাইয়া আঘাত পেলেন কি করে, আবরার তাসনিন টুকুস করে একখানা চটকানা বসিয়ে দিবে আদ্রিতা নরম তুলতুলে গায়ে, গম্ভীর স্বরে বলবে, দ্যাটস মাই নন ইয়োর বিজনেস। তাতে বেশি অপমানিত হবে আদ্রিতা। গাড়ি কেন থামালেন? বাড়ি যাব না? আর চোখে আবরারের পানে তাকিয়ে বলে আদ্রিতা। আবরার গাড়ির স্টিয়ারিং এ থেকে পা সরিয়ে সিটে পা এলিয়ে দেয় এবং গম্ভীর স্বরে বলে, না। স্পষ্ট জবাব, তবে আদ্রিতা পছন্দ হয় না জবাবটা। বাড়ি যাবে না কেন? তাহলে কি মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে এইভাবে বসে থাকবে? কি করে মা চিন্তা করবে? আমি বাড়ি যেতে চাই, প্লিজ নিয়ে চলুন। অসহায়ত্ব ফুটে ওঠে আদ্রিতার চোখে মুখে। আবরার তাসনিন চোখ খুলে ঘাড় বাঁকিয়ে তাকায় আদ্রিতার মুখপানে এবং চিবিয়ে চিবিয়ে জবাব দেয়, রাখো তোমার ইমোশন। বয়ফ্রেন্ডের সাথে মিট করতে আসার সময় মনে ছিল না? আদ্রিতা চুপসে যায়, চোরের ন্যায় কুটুর কুটুর নয়নে তাকায় আবরারের পানে এবং সাথে সাথে দৃষ্টি সরিয়ে নেয়। পুনরায় ঢোক গিলে গলা ভিজিয়ে আশেপাশে তাকিয়ে পানির খোঁজ করে। এই মুহূর্তে বড্ড পানির অভাব ফিল করছে, তবে পেল না। হাতির গাড়িতে পানি থাকবে না, ইটস নর্মাল। অ্যানি পিছনের সিটে দিব্যি ঘুমাচ্ছে। সে এই দুনিয়ার সব থেকে সুখী ব্যক্তি, ঘুম ব্যতীত কোনো কাজই নেই তার। আদ্রিতা মনে অনেকটা সাহস সঞ্চয় করে নেয়। খোলাখুলি কথা বলা প্রয়োজন, এখানে তো আর সারা রাত থাকতে পারবো না। তাই জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আমি আসিফ আদনানকে বাকিটা শেষ করার আগে আবরার বলে ওঠে, আই নো দ্যাট, নতুন কিছু বলো। আদ্রিতা যেন সুযোগ পেল, তাকে বিয়ে করতে চাই। আবরার পুনরায় গাড়ির সিটে গা এলিয়ে দেয়, আখি পল্লব বন্ধ করে ফেলে। সেভাবেই জবাব দেয়, ওকে, তোমার আসিফ আদনান বেঁচে থাকলে করে নিও। আদ্রিতা কথার ভাঁজে লুকানো রহস্য খুঁজতে ব্যর্থ হয়, তবে এইটুকু বুঝতে পারে আবরার তাসনিন রাজি হয়ে গিয়েছে। এবার আসিফ এবং তার বাড়িতে আর কোনো বাধা নেই। খুশিতে আত্মহারা হয়ে ওঠে আদ্রি, উত্তেজনা চেপে ধরে আবরারের হাত, শক্তপোষণ পুরুষালী হাতের ভাঁজে নিজের নরম কোমল হাতখানা ঢুকিয়ে দেয়। গম্ভীর মানবের মুখ পানে তাকিয়ে হাসি মুখে বলে, ধন্যবাদ ভাইয়া। আপনি জানেন না আমি বাকিটা শেষ করতে পারে না আদ্রিতা। তার আগে আবরার গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে বন্ধ গাড়িকে চলমান করে। পাশ দিয়ে যাওয়া হলুদ রঙের ট্যাক্সির দিকে তেড়ে যায় নিজের গাড়িখানা। আতঙ্কিত আদ্রিতা কেঁপে ওঠে। এখন কি হবে বেশ বুঝতে পারছে। ভয়ে সিঁথিয়ে যায়, কাপা কাপা গলায় কিছু বলতে চায়, তবে পারে না। হাত বাড়িয়ে পেছনের সিটে থাকা অ্যানিকে কোলে তুলে নেয়, বুকের মধ্যে জাপটে জড়িয়ে আখি পল্লব বন্ধ করে ফেলে। আর তখনই বিকট একটা শব্দ হয়, মৃদু স্বরে চিৎকার করে ওঠে আদ্রিতা। অস্বাভাবিকভাবে কাঁপছে হাত পা। কেটে যায় কিছুক্ষণ। পিটপিট করে চোখ খুলে আদ্রিতা প্রথমে পাশের সিটে তাকিয়ে আবরারকে দেখে আরামসে বিয়ার খাচ্ছে, অতঃপর তাকায় রাস্তার পানে। ট্যাক্সিখানা গাছের সাথে ধাক্কা খেয়ে ভেঙে চলে গিয়েছে। একটা রক্তাক্ত হাত দেখা যাচ্ছে এবং গোঙাচ্ছে শব্দ পাওয়া যাচ্ছে, যেন কেউ মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে আছে, বাঁচার তাগিদে শব্দ বের করছে মুখ দিয়ে। আদ্রিতা গাড়ির জানালা দিয়ে মাথা বের করে এদিকে সেদিকে পর্যবেক্ষণ করে, না কোথাও কেউ নেই। আপনি কি করলেন? ওদের হাসপাতালে নেওয়া দরকার। আদ্রিতার আখি পল্লব টলমল করছে, যেন এক্ষুনি দুগাল বেয়ে বর্ষণের আগমন ঘটবে। গোলাপি অধরজোড়া কাঁপছে। বিয়ারের বোতল শেষবার চুমুক দেয় আবরার, ঢকঢক করে নিয়ে শেষ করে ফেলে গোটা বোতলের পানি।
অতঃপর জানালা দিয়ে ঢিল ছুঁড়ে ফেলে দেয় বাইরে। একদম সেই ট্যাক্সির রক্তাক্ত হাতের ওপর গিয়ে পড়ে বোতল। ব্যথা পেল বোধহয়। গলা কাটা মুরগির ন্যায় ছটফট করে উঠল। গাড়ি সহ কাঁপতে থাকলো কিছুক্ষণ। হতভম্ব আদ্রিতা গোটা ব্যাপারটা দেখতে থাকে মনোযোগ দিয়ে। আবরার ডান হাত বাড়িয়ে দেয় আদ্রিতার পানে। আদ্রি একটু পিছনের চেষ্টা করে, তবে গাড়িতে জায়গা না থাকার পারে না। আবরার ভ্রু কুঁচকে ফেলে। ব্যাস, আদ্রিতা একটু এগিয়ে বসে। আবরার আদ্রিতার গালে হাত দেয়। ঠান্ডা হাতের স্পর্শে পুনরায় কেঁপে ওঠে আদ্রিতা। মায়াভরা নয়নজোড়া আবরারের নয়নে রাখে এবং বলে, ওরা ব্যথা পেয়ে শেষ করতে পারলো না। আবরার নিজের হাতখানা আদ্রিতার অধরে নিয়ে আসে। বুড়ো আঙুল দ্বারা নরম গালে হাত বুলিয়ে হাসকি স্বরে বলে, ইউ আর সো সুইট অ্যান্ড সফট। গালে বিচ্ছে লোকটার খোঁচা খোঁচা দাড়ি। আদ্রিতার স্ট্যাটু মেরে বসে থাকতে দেখে আবরার বিরক্ত স্বরে বলে, শ্বাস টানো ইডিয়েট, খেয়ে ফেলেছি তোমায়। আদ্রিতা শ্বাস টানে। এতক্ষণ যেন নিঃশ্বাস আটকে বসেছিল। নত মাথা উঁচু করে তাকায় আবরারের মুখপানে। তাতেই যেন ঝাটকা খেল আদ্রিতা। বুক কেঁপে উঠল পুনরায়। আবরার তাসনিন এখনো তাকিয়ে আছে আদ্রিতার অধর পানে, যেন মৌমাছির মধু সন্ধান পেয়েছে এবং সমস্ত মধু নিজ আহরণে না নিয়ে আসা পর্যন্ত নজর ফেলবে না বা শান্ত হবে না। আদ্রিতা শুকনো ঢোক গিলে বাঁকা নয়নে আবরার তাসনিনের অধর দেখে নেয়। ঘন কালো দাড়ির মাঝে চিকন সরু গোলাপি অধর জোড়া, বড়ই আকর্ষণীয়। কাঁপা কাঁপা স্বরে বলে, আপনি এটা বলতে বলতে থেমে যায়। গলা কেঁপে ওঠে। কান দুটো গরম হয়ে উঠছে, তলপেটে মোচড় দিচ্ছে। আবরার সময় নেয়, দৃষ্টি সরায় পকেট থেকে সিগারেট বের করে এবং তখনই ঠোঁটের ভাঁজে পুড়ে নেয়। গাড়ির ডেস্ক থেকে লাইটার বের করে জ্বালিয়ে নেয় সিগারেট। গাড়ির জানালা খুলে বেশ আয়েশ করে সিগারেটের স্বাদ নিচ্ছে। আদ্রিতা গোটা বিষয় লক্ষ্য করে। সিগারেটের স্মেল সহ হয় না তার। মুহূর্তেই বমি চলে আসে। ওড়না দ্বারা নাক চেপে ধরে। এই মুহূর্তে ভীষণ রাগ উঠছে তার। ইচ্ছে করছে হাতির মতো লোকটাকে একটা চটকানা দিয়ে ম্যানার্স শিখাতে। বাজে লোক। আপনি আমার ভাই, এটা ঠিক হলো না। কি করছেন এসব? আবরার বোধহয় বিরক্ত হলো। ফুস করে শ্বাস টেনে সিগারেট শূন্য ফেলে দেয় এবং দাঁতে দাঁত চেপে বলে, হাজব্যান্ড, আই অ্যাম ইউর লাইফ পার্টনার অ্যান্ড ইটস ট্রু। আদ্রিতা শুনতে পেল না বা বুঝতে পারল না। তার নয়নজোড়া দূরে ওই ভাঙা ট্যাক্সির পানে অবস্থিত। আচমকাই নজর জোড়া সেদিকে চলে যায় এবং দেখতে পায় কিছু মানুষ ভাঙা ট্যাক্সি থেকে বের করছে আহতদের। তাদের মধ্যে আসিফ আদনানও ছিল। সত্যি কি? আসিফ যে রঙের শার্ট পরেছিল ঠিক একই শার্ট, হাতে যে ঘড়ি ছিল আঘাতপ্রাপ্ত হাতে সেম ঘড়ি। রক্তে রক্তিম হয়ে গেল আদ্রিতা চিনতে অসুবিধা হয় না। বেশ আঘাতপ্রাপ্ত হয়েছে, কপাল বেয়ে রক্ত ঝরছে। চমকায় আদ্রিতা, ভয়াত্ম স্বরে বলে ওঠে, আসিফ আদনান। আবরার হামি তোলে, গাড়ির কাজ তুলে দেয়, স্টারিং ঘুরিয়ে স্টার্ট দেয় এবং বলে, ফার্স্ট কিস অলওয়েজ স্পেশাল ডেতে হওয়া উচিত। এম আই রাইট মাই সো কল্ড বোন? আদ্রিতা জবাব দিতে পারে না। মাথা ঘুরছে তার। মস্তিষ্ক স্মরণ করাচ্ছে শুধু একটাই দৃশ্য। কানে বাজছে আসিফ আদনান। গাড়ি কিছুটা দূরে যেতেই হুঁশ ফিরে আদ্রিতার। ফুপিয়ে কেঁদে ওঠে, বলে, আসিফ আদনান অ্যাক্সিডেন্ট করেছে ভাইয়া, আমাকে নিয়ে চলুন তার কাছে। আবরার যেন শুনল না। ফর্সা চোয়াল শক্ত করে ড্রাইভিং এ মনোযোগ দেয়। তারপর হাজারটা বার একই বাক্য আওড়িয়েছে আদ্রিতা, তবে আবরার তাসনিন জবাব দেয়নি। ঘড়ির কাঁটা টিকটিক আওয়াজ দিচ্ছে। 12টা বেজে গিয়েছে। তারিখ পাল্টেছে আর নতুন বারের সূচনা ঘটেছে। 12টার আগে ছিল সোমবার, 12টার পরে হলো মঙ্গলবার। ঠিক সেই মুহূর্তেই তাসনিন ভিলার সামনে গাড়ি থামে। গাড়ি পার্ক করে আবরাম বিনা বাক্যে নেমে পড়ে গাড়ি থেকে এবং বড় বড় পা ফেলে চলে যায় বাড়ির ভিতরে। আদ্রিতা অ্যানিকে কোলে তুলে আবরারের পেছন পেছন দৌড়ে যায়। একটা মানুষ কতটা নির্দয় হলে গভীর অন্ধকারে একটা মেয়েকে রেখে চলে যেতে পারে? দরজার সামনে উপস্থিত সিয়াম গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, যেন গভীর কিছু নিয়ে গবেষণা করছে। আবরার সিয়ামের মাথায় চাটি মেরে ভিতরে ঢুকে পড়ে। সিয়াম বিরক্ত হয়ে কবিতা আওড়ায়, খেলাম চাটি দিল কে? আবরার চাচা ছাড়া আবার কে? খালি মারে খায় না চুমু? আরে বেটা সিয়াম, তুই যে মেয়ে নাকি শালা নাম তার সুমু। এটা কি কবিতা আসলে? কবিতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আদ্রিতা তার হাত ধরতে যায়। সিয়াম এক চিৎকার দিয়ে পিছিয়ে যায়। কাঁদো কাঁদো স্বরে বলে, মা প্লিজ, আমার নিরীহ নিষ্পাপ হাত ছোবেন না, আব্বা ভেঙে দিবে। আদ্রিতা বিরক্ত গলায় বলে, কে আপনার আব্বা? সিয়াম শুকনো কাশি দিয়ে গলা পরিষ্কার করে নেয়। তারপর বলে, দেখতে শুনতে সুন্দর, তবে ভালোবাসার ডাব্বা। সে আর কেউ নয়, আমার আবরার আব্বা। ফোঁস করে নিঃশ্বাস টানে আদ্রিতা। করুণ কণ্ঠে বলে, আমার বয়ফ্রেন্ড আসিফ আদনান অ্যাক্সিডেন্ট করেছে। করেনি তো? ওই হাবলু কি গাড়ি চালাতে পারে নাকি যে অ্যাক্সিডেন্ট করবে? কি যে বলো না তুমি! অ্যাক্সিডেন্ট করবে তো আমার আব্বা। তার চারখানা গাড়ি আছে, তার নিজের ড্রাইভ করতে পারে। কি বিশ্বাস হচ্ছে না? ডাকবো আব্বাকে, বলবো প্রমাণ দিতে? আদ্রিতা দাঁতে দাঁত চেপে বলে, আল্লাহর ওয়াস্তে চুপ করবেন, শুনবেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ বলো, শুনেছি তো। আমি কি কালা নাকি?
সব শুনতে পাই, কবিতার ভাষায় বোঝাবো? শুনতে পাই সব আমি, কান নয় কালা, ভালোবাসার লাল গোলাপ দিবে আব্বা তোমার গান গাইলে লালা। আদ্রিতা নিজের কপালে দুটি থাপ্পড় মারে, তার ঝাঁঝালো স্বরে বলে, আব্বার চামচা চুপ কর বাল। আমার বয়ফ্রেন্ড আসিফ আদনানকে। আদ্রিতাকে থামিয়ে সিয়াম বলে, হাবলু আসিফ ঠিক আছে, আমি তাকে নিজের বাসায় পৌঁছে দিয়ে এসেছি। বিশ্বাস হলো না আদ্রিতার, ঠিক কেননা সে নিজের চোখে দেখেছে আসিফের রক্তাক্ত হাত। সিয়াম বোধহয় বুঝলো আদ্রিতার মনের কথা, তাই নিজের প্যান্ট থেকে ফোন বের করে গ্যালারিতে ঢুকে গাড়িতে সে এবং আসিফ বসে আছে সেরকম একটা ছবি দেখায়। এতক্ষণে বিশ্বাস হয় আদ্রিতার, একটু হেসে টেনে দেয় সিয়ামের গাল। আমার মিষ্টি ভাইয়া। আদ্রিতা চলে যায় বাড়ির ভিতরে। অসহায় সিয়াম নিজের গাল হাত বুলাতে বুলাতে করুণ স্বরে আওড়ায়, খাবো মায়ের কাটবে গাল, কেন দিলাম আমি আম্বার তালে তাল, আমার আব্বা ভয়ঙ্কর সাইকো, এবার আমাকে বানিয়ে দিবে কাইকো কাইকো। কবিতাগুলো কিন্তু জোস। ড্রয়িং রুমে এখনো বসে আছে আতিয়া বেগম। ছেলে মেয়ে কেউই বাড়িতে নেই, ঘুম হবে না তার, কখনোই না। আবরার প্রথমে আসে, কোনো কথা না বলে নিজ কক্ষে চলে যায়। পেছনে আসে আদ্রিতা, আতিয়া বেগমকে জড়িয়ে ধরে আবরারের নামে হাজার খান নালিশ করে। আতিয়া দীর্ঘশ্বাস ছেড়ে আদ্রিতার কপালে চুমু দিয়ে বলে, আম্মু আবরার থেকে দূরে থাকবে আর তার আশেপাশে যাবে না, ঠিক আছে? আদ্রিতা মাথা নেড়ে সায় জানায়, আমার সোনা মা, এবার যাও ঘুমিয়ে পড়ো, কালকে ঘুরতে যাব আমরা। আজকের সকালটা বেশ সুন্দর, মনটা ভীষণ ফুরফুরে আদ্রিতার, কেননা আতিয়া বেগম বলেছে তাকে ঘুরতে নিয়ে যাবে। কোথাও বেড়াতে যাওয়ার কথা শুনলে আদ্রিতার চোখে ঘুম উড়ে যায়। আজকেও তাই হয়েছে, সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি, অ্যানিকে কোলে নিয়ে গল্প করতে করতে কাটিয়েছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কক্ষ ছেড়েছে। গতকাল মা নূপুর দিয়েছে আদ্রিতাকে ঝুনঝুনিওয়ালা সুন্দর ডিজাইনের নূপুর, সেটা পায়ে দিয়েছে আদ্রিতা। মেরুন রঙের টপস এবং সাদা রঙের স্কার্ট, গলায় ঝুলিয়ে সাদা ওড়না, ঠোঁটে একটু লিপস্টিক দিতেও ভুলেনি। লম্বা চুলগুলো হাত খোপা করে কিচেনের উদ্দেশ্যে পা বাড়ায়। জম্পেশ একটা নাস্তার আয়োজন করা হয়েছে আজকে। অ্যানি অদ্রিতার পেছন পেছন হাঁটতে অলস ভঙ্গিমায়। আরো ঘুমাতে চায় সে, তবে খিদেও পেয়েছে। অ্যানির প্ল্যানিং খাবার খেয়ে আবার ঘুমিয়ে পড়বে। আদ্রিতা কিচেনে ঢুকে পানি গরম দেয়, তারপর ফ্রিজ খুলে ডিম, ব্রেড, টমেটো, শসা, চিজ সব বের করে নেয়। ইউটিউব দেখে শিখেছে রান্নাটি। চায়ের পানিতে বুদবুদ উঠে যেতেই সেখানে উপস্থিত হয় আবরার। আদ্রিতার আঁখি পল্লব বড় বড় হয়ে যায়, লম্বা হাতির মতো গোটা শরীর শুধু একটু শর্ট প্যান্টে। শুকনো ঢোক গিলে আদ্রিতা দ্রুত পিছনে ঘুরে যায়। আবরার নিজের মতো করে আদ্রিতার গরম পানি করা পানি থেকে নিজের কফির পানি ঢেলে নেয়, তারপর তাতে ব্রিং টির একটা প্যাকেট চুবিয়ে চলে যায়। আদ্রিতা ভেঙচি কাটে, ঠোঁট বাঁকিয়ে বলে, বাজে লোক একটা, ইচ্ছে করছে একটা চটকানা দিয়ে বাপের নাম ভুলিয়ে দিতে, হাতির বাচ্চা গরিলা। হ্যাঁ বাবা বলো, কেমন আছো, কি করছো? এসব না বলে ডিরেক্ট হ্যাঁ বলো। মনে মনে একটু আশাহত হয় আরিফ হাসান, মেয়ের সাথে কথা বলার জন্য মনটা আনচান করছে, তবে যখন তখন কথা বলতে পারে না। নিয়ম করে প্রতিদিন কল করে, তবে আদ্রিতা কথা বলে না। ভালো আছে আমার আম্মা, হ্যাঁ ভালো আছি। তোমার জন্য একটা ফোন কিনেছি, লাগবে না আমার। কেন? এমনি, যখন লাগবে তখন মা কিনে দিবে। রাখছি বাবা, পরে কথা বলবো। আরিফ হাসানের কোনো কথা না শুনে ফোন খানা এগিয়ে দেয় আতিয়া বেগমের দিকে এবং পুনরায় নিজের রুম কাজে মন দেয়, যেন যুদ্ধ করে আসলো। আতিয়া বেগম কানে ফোন ধরতেই আরিফ হাসান বলে ওঠে, আমি দেশে ফিরবো আগামী মাসে এবং আমি আদ্রিতাকে ফিরে চাই, আমার সাথে থাকবে ও। আপনার ছেলে তো তাকে মানলো না। আতিয়া মলিন হাসে, আমিও সেটাই বলছিলাম, বয়স বেড়েছে, আমার স্বামী সন্তান কেউই থাকে না। আদ্রিতার দায়িত্ব নেওয়ার মতো একজন পুরুষ পেলে নিশ্চিত হতে পারতি, আর সেই মানুষটা আপনি হলে আর কোনো কথাই নেই। আদ্রিতা ধপ করে তাকায় আতিয়া বেগমের পানে, তাকে দিয়ে দেওয়ার কথা হবে? মা রাখবে না? বুক কেঁপে ওঠে আদ্রিতার। আতিয়া বেগমের পাশে বসে জাপটে জড়িয়ে ধরে, যেন বোঝাচ্ছে, আমি কোথাও যাব না মা, তোমার সাথেই থাকবো, তুমি ছাড়া কেউ নেই আমার। আপনার ছেলে। আতিয়া আরিফকে থামিয়ে বলে, আমার ছেলেকে নিয়ে ভাবতে হবে না, সে কখনোই মানেনি বিয়েটি, এমনকি প্রমাণও নেই। কল কেটে দেয় আরিফ। দীর্ঘশ্বাস ফেলে আতিয়া। আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দেয়, মা আমাকে দিয়ে দিবে? বড় অসহায় শোনালো আদ্রিতার কণ্ঠস্বর। কি করব বল, সারা জীবন কাছে রাখার সামর্থ্য আমার নেই। পরবর্তীতে বলার মতো কিছু খুঁজে পেল না আদ্রিতা, কিভাবে বলবে, মা দিও না আমায়, আমি কোথাও যাব না। দীর্ঘক্ষণ নীরবতা বিরাজ করে। গাড়িখানা তাসনিন গ্রুপ অব কোম্পানির ক্রস করে ঢুকে পড়ে সরু রোডে। এই তো খানিকক্ষণ দূরেই অহনার শ্বশুরবাড়ি। মা একটা কথা বলবো? বলো। তোমার ছেলের সাথে আমার কি সম্পর্ক? সে কেন বারবার বলে আই এম ইউর হাজব্যান্ড? আতিয়া ঠিক বিশ্বাস করলো না, তার ছেলে এমনটা বলেছে, কখনোই না। যে ছেলে বিয়ে মানে না বলে রেজিস্ট্রি পেপার ছিঁড়ে ফেললো, দাদার মৃত্যুতেও উপস্থিত
মায়ের সাথে পর্যন্ত কথা বলে না। একটা বিয়ে তাদের গোটা পরিবারকে ধ্বংস করে দিয়েছে, খুশি নষ্ট করেছে। আতিয়া বেগম মনে করতে চায় না সেই দুঃখের স্বপ্নের কথা। কোনো সম্পর্ক নেই আদ্রিতার। কি কে বলল বা বলুক সেগুলা কানে তুলবে না তুমি। ছোটবেলায় তোমার আর আবরারের বিয়ে হওয়ার কথা ছিল, রেজিস্ট্রি পেপারও সাইন করানো হয়েছিল, কিন্তু আবরার মানতে পারেনি তোমায়, তাই পেপারটা ছিঁড়ে ফেলেছে এবং বিদেশে চলে এসেছে। বড্ড ঝাঁঝালো স্বরে বলে আতিয়া। দুবার গলা কেঁপে ওঠে, যেন চরম কষ্টের মুহূর্তের চিত্র ফুটে উঠেছে চোখের পাতায়। আদ্রিতা অবাক নয়নে তাকায় মায়ের মুখ পানে। নয়নজোড়া চিকচিক করছে, যখন তখন গাল বেয়ে অশ্রুর বর্ষণ নামবে। চতুর আদ্রিতা সব বুঝতে পেরেছে, সেই তাহলে আসল দোষী। হৃদয় আকাশে জমেছে মেঘ, যখন তখন বৃষ্টি ঝরবে। তবে আদ্রিতা কাঁদতে চাইছে না। পৃথিবীতে এতিম মানুষগুলো বড্ড আত্মমর্যাদাহীন। তাদের যে পাত্রে রাখা হয় সেই পাত্রেতেই তাদের বাসস্থান তৈরি করে নিতে হয়, দ্বিতীয় অপশন থাকে না। ভাবনার মাঝে গাড়ি থামে। সাদা এবং নীল রঙের সংমিশ্রিত তৈরি সুন্দর একটি বাড়ির পানে নজর পড়ে। আতিয়া বেগম গাড়ি থেকে নেমে পড়ে, পার্সতে টাকা বের করে ভাড়া মিটায় এবং পেছনে ফিরে বলে, আদ্রিতা নেমে আসো, এটাই বাড়ি। আদ্রিতা নেমে পড়ে। আতিয়া বেগম হাত ধরে বাড়ির ভিতরে এগিয়ে যায়। খুবই সিম্পল পরিবার, অহনার শ্বশুর বাড়ি। শ্বশুর শাশুড়ি, ছোট দেবর এবং বর, এই তো, আর কেউ নেই। দুইবার কলিং বেল চাপতে অহনা দরজা খোলে। কোলে ছোট্ট আহির। আতিয়া বেগম হেসে নাতিকে কোলে তুলে নেয়, ভালো মন্দ জিজ্ঞেস করে। অহনা আদ্রিতার পানে তাকায়, জড়িয়ে ধরে বলে, আদ্রিতা বোনু, ভালো আছিস? আদ্রিতা মৃদু হেসে মাথা নাড়িয়ে বোঝায়, ভালো আছি। মা গেছে বাড়ির বাড়ি, দিয়ে গেছে ঝাড়ি, ফিরবে না আর কোনোদিন, খুঁজবে না নতুন শ্বশুর বাড়ি। সিয়াম ক্ষণে ক্ষণে খিলখিল করে হেসে উঠছে এবং এই কবিতা আওড়াচ্ছে। আবরার বিরক্ত ভঙ্গিমায় ফাইল ঘাটছে। ইতিমধ্যে কয়েকবার সেল ফোনখানা তিরিং তিরিং করে বেজে উঠেছে, সেদিকে খেয়াল নেই। আহাদ সিগারেট খাচ্ছে এবং সিয়ামের কবিতায় তাল মেলাচ্ছে। মা গো মা, ও গো মা, চলে গেলে কেন? আমি তোমার ভালো ছেলে, ডুবিয়ে দিয়ে গেলে। বাকিটা শেষ করার আগে আবরার গম্ভীর স্বরে স্টপ ইউর মাউথ। সিয়াম নিজের ঠোঁটে আঙুল দেয়, যেন দুনিয়া ধ্বংস হয়ে গেলেও সিয়াম মাহমুদ আর মুখ খুলবে না। আহাদের বিষয়টা ভালো লাগে না, তাই বলে ওঠে, এই সিয়াম, অহনা নাকি দেবর আছে, মেয়ে দেখলেই নাকি সে চুমু খেয়ে নেয়। বাই এনি চান্স যদি? আপনার তাসনিন দাঁড়িয়ে পড়ে, হাতে থাকা গোছানো ফাইলখানা শূন্য ছুঁড়ে ফেলে এবং আদেশ এর স্বরে বলে, ওকে নিয়ে আয়। আবরার বলতে দেরি, কিন্তু সিয়ামেও আহাদের দৌড়াদৌড়ি করতে দেরি নেই। আবরার ফোঁস করে নিঃশ্বাস টানে, বাঁক হাতে কপাল কুঁচকাতে কুঁচকাতে বসে পড়ে। অহনাদের বাড়িটা বিরক্তিকর মনে হচ্ছে আদ্রিতার কাছে। এখানে একটা বেয়াদব ছেলে রয়েছে, যে আদ্রিতাকে দেখলেই চিপকে দাঁড়াতে আসছে, ভ্যাবলা কাণ্ডের মতো দাঁত কেলিয়ে আলাপ করতে আসছে। বিরক্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে আসছে আদ্রিতা। ফাঁকা রাস্তায় হাঁটছে, অ্যানিকে রেখে এসেছে বাড়িতে। কি যে ভুল করেছে, নিয়ে আসলে অন্তত ভালো সময় কাটতো। তখনই একটা জিপ এসে থামে আদ্রিতার সামনে। চমকায় আদ্রি এবং পর মুহূর্তে খুশিতে লাফিয়ে ওঠে, সিয়াম ভাই, আপনি এসেছেন? কি যে বোরিং ফিল হচ্ছিল। সিয়াম চোখে সানগ্লাস পড়তে পড়তে নেমে আসে গাড়ি থেকে। ভাব নিয়ে বলে, করলে স্মরণ, হলাম হাজিব, আমার নাম সিয়াম পাজি। খিলখিল করে হেসে ওঠে আদ্রিতা। আহাত বলে ওঠে, আমাকে দেখলে না? ওহো, আমি তো তোমাকে খেয়ালই করিনি। ভাইয়া চলুন আমরা কোথাও থেকে ঘুরে আসি। এখানে একদম ভালো লাগছে না। সিয়াম বলে ওঠে, চলো তোমাকে আসমান থেকে ঘুরে আনি। এক মিনিট ভাইয়া, অ্যানিকে নিয়ে আসছি। বলে আদ্রিতা দৌড়ে বাড়ির ভিতরে ঢুকে পড়ে। গোল একখানা জামা পরেছে, লম্বা চুলগুলো খোলা, এদিকে ওদিকে উড়াউড়ি করছে। সিয়াম দেখলো সবটা এবং বিড়বিড় করে বলে ওঠে, আমার মা মাশাআল্লাহ, আবরার তাসনিন লাকি পারসন। আদ্রিতা আবার চলে এসেছে অ্যানিকে নিয়ে গাড়িতে বসে, আর বলতে থাকে, ভাইয়া এখানকার মানুষগুলো কি অদ্ভুত, কেমন করে শুধু তাকিয়ে থাকে। আমাকে কি জোকার মনে হয়? আজীব। আহাদ বলে, আসলে যে সুন্দরী মেয়ে আগে দেখেনি তো ওরা, তাই। আবরার তাসনিনের অফিসটা এত সুন্দর হবে কখনোই ভাবতে পারেনি আদ্রিতা। যেদিকে চোখ যাচ্ছে আসমানের অবস্থিত মেঘের মতো সাদা, যেন আকাশে উড়ে বেড়াচ্ছে সে। আদ্রিতার পাশাপাশি হাঁটছে আমান, হাতের ব্যান্ডেজ এখনো খোলা হয়নি। সিয়াম আগে আগে হাঁটছে এবং কবিতার স্বরে আদ্রিতাকে অফিসের সৌন্দর্য বিবরণ দিচ্ছে। আসমান সাদা, জমিন কালা, সিয়াম হচ্ছে মুক্তার মালা, আব্বা আমার খুব ভালা, আমান হচ্ছে জাত শালা, কুত্তা ভোগে দেখায় খেলা, এই অফিসটা হচ্ছে পাগলের মেলা। খিলখিল করে হেসে ওঠে আদ্রিতা। আমান জুতো খুলে ছুঁড়ে মারে সিয়ামের উদ্দেশ্যে। সিয়াম সেই জুতো ক্যাচ ধরে জানালা দিয়ে ফেলে দেয়। এটা নিয়েও আমানের আহাজারির শেষ নেই। সেই মুহূর্তেই দেখা মেলো আবরার তাসনিনের। ফোনে কথা বলতে বলতে ব্যঙ্গ ভঙ্গিমায় এদিকেই আসছে। তার পেছনে দুটো মেয়ে রীতিমতো দৌড়াচ্ছে। তাদের পরনের ড্রেস দেখে নাক কুচকায় আদ্রিতা। বিড়বিড় করে বলে, রতনে রতন চিনে, হাতি চেনে মেয়ে, চরিত্রহীন। হাসপাতালের বেডে অচেতন অবস্থায় পড়ে আছে আসিফ। নাক হাত সাদা রঙের ব্যান্ডেজ দ্বারা আবৃত এবং সেই হাতখানা ঝুলিয়ে
রাখা হয়েছে উঁচু করে, বা পায়খানার অবস্থাও বাজে, সেটি সাদা রঙের ব্যান্ডেজ দ্বারা আবৃত। কপালে 3টি সেলাই পড়েছে, উঁচু নাকখানা থেতলে গিয়েছে। দুটো নার্স দাঁড়িয়ে আছে আসিফের দুপাশে, মূলত তারা সেন্স ফেরার অপেক্ষায় আছে। মধ্যবয়সী একটা মহিলা বসে আছে কেবিনের এক কোনায়, ভীষণ চিন্তিত সে। ইতিমধ্যে কয়েকবার নার্সদের জিজ্ঞেস করেছে সে ঠিক হবে তো। নার্সটা আশ্বাস দিয়েছে ঠিক হবে, তবুও মহিলাটির মন মানছে না। যতক্ষণ না তার বাচ্চার চোখ খুলবে খালামণি, খালামণি আই এম ওকে, ততক্ষণ চিন্তা লাঘব হবে না। ইতিমধ্যে বাংলাদেশ থেকে কয়েকবার কল এসেছে, আসিফের খোঁজ করেছে। সত্যি কথা বল দ্বিধাবোধ হচ্ছে ওনার, কিভাবে বলবে। 2 দিনের জন্য ঘুরতে এসে অ্যাক্সিডেন্ট করেছে আসিফ আদনান, অসুস্থ হয়ে পড়ে আছে হসপিটালের বেডে। অগত্যা ফোনখানা বন্ধ করতে যায়, তখনই পুনরায় বেজে ওঠে। ফোনের স্ক্রিনে সুইজারল্যান্ডের নাম্বার দেখে রিসিভ করে। ওপাশ থেকে ভেসে আসে সুইজারল্যান্ডের ভাষায় বলা কথাগুলো। হ্যালো, কাতিরা ম্যাম বলছেন? মূলত ওনার নাম ছিল কাকলি বেগম। বাবা মা বড় হয়ে শখ করে 2 বোনের নাম মিলিয়ে রেখেছিল কণিকা এবং কাকলি। তবে সুইজারল্যান্ডে আসার পরে নিজের নাম বদলে রেখেছে কাতিয়া। কাকলি নামটা ওনার হাজবেন্ড ভালো লাগেনি, অগত্যা স্বামীকে খুশি করতেই নামের এই পরিবর্তন। হ্যাঁ বলছি, অ্যাকচুয়ালি আপনার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে এটি তাসিনের গাড়ির সঙ্গে। ওনাকে চেনেন নিশ্চয়ই, আমরা তদন্ত করে দেখেছি দোষটা ট্যাক্সি ড্রাইভারের ছিল। আই মিন আপনার ছেলে যে ট্যাক্সিতে ছিল সেই ট্যাক্সি। এটি তাসনিমের 4 কোটি টাকার গাড়ি ভেঙেছে। ঘাবড়ে যায় কাতিয়েরা। আবরাম তাসনিম সম্পর্কে ধারণা রয়েছে ওনার, বিশাল বড় বিজনেসম্যান, সাথে ভীষণ অহংকারী। কিছু বছর আগে আবরাম তাসনিমের গাড়ির সঙ্গে অপর একটি গাড়ি ধাক্কা লেগেছিল, তাতেই সেই গাড়ির ড্রাইভারকে মারতে মারতে আধমরা করে ফেলেছিলেন আবরার, এবং বড় অঙ্কের টাকা জরিমানা নিয়েছিলেন। এটি তাসনিমের ধারণা মতে ট্যাক্সি ড্রাইভার আপনার ছেলের সঙ্গে তর্ক করতে করতে ড্রাইভ করছিল। দুজনেই ড্রাঙ্ক অবস্থায় ছিল এবং সেই জন্যই অ্যাক্সিডেন্ট হয়েছে। শুকনো ঢোক গিল কার্তিরা অনুনয়ের স্বরে বলে, আমার বাচ্চার কিছু করেনি। পুলিশ পুনরায় বলে, আই নো দ্যাট, বাট কি তাসনিন বুঝবে না? আমি একটা সলিউশন দিতে পারি। আপনার ছেলেকে দূরে কোথাও পাঠিয়ে দিন এবং এটি তাসনিনকে সরি বলুন। কার্তিরা সম্মতি জানিয়ে কল কাটে এবং তখনই অনলাইনে ইমার্জেন্সি টিকিট বুক করে ফেলে। আসিফ চোখ খুললেই তাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে অনুভব করে কপাল বেয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরছে। বরাবরই আবরার তাসনিন ভীষণ সুদর্শন মানুষ, তবে আজকে যেন তার সৌন্দর্যের দ্বিগুণ বেড়ে গিয়েছে। ধবধবে ফর্সা শরীর, সাদা রঙের শার্ট, কালো জিন্স প্যান্ট, কালো শু, বাঁ হাতে লেপ্টে আছে কালো রঙের রোলেক্স ঘড়ি। শার্টের হাতা কোনোই অবধি গোটানো এবং বুকের 3টি বোতাম খোলা। বড় বড় চুলগুলো জেল দিয়ে পরিপাটি করে রেখেছে। শক্ত চোয়াল, খোলা খোলা চাপদাড়ি, দাঁত নাড়িয়ে নাড়িয়ে কড়কড়ে ইংরেজিতে ভাষণ দিচ্ছে গম্ভীর স্বরে। তার ভাষণ দেওয়ার স্টাইলটা জোস। গোলাপি অধরের পানে নজর পড়তেই জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে নেয় আদ্রিতা। কালকে এই ওষ্ঠ জোড়ায় ছুঁয়ে দিয়েছিল তার ওষ্ঠ। কাঙ্ক্ষিত মুহূর্তের কথা স্মরণ হতে গাল দুটো ভারী হয়ে আসে, হাঁসফাঁস করে ওঠে হৃদয়খানা। শ্বাস আটকে আসছে বুঝি। জোরে জোরে শ্বাস টেনে 2 পা পিছিয়ে যায় আদ্রিতা। নিজেকে বকতে বকতে বলে, ছি আদ্রিতা ছি, তুই না আসিফকে ভালোবাসিস? এই অসভ্য বেয়াদব পুরুষের চুমু খেয়ে ব্লাশ করছিস কেন? সেটা দুঃস্বপ্ন এবং খারাপ মুহূর্ত ছিল, ভুলে যা এবং এই বেয়াদবের থেকে দূরে থাক। কানের পিছের চুল গুজে নিজের কপালে 2টো থাপ্পড় দেয় আদ্রিতা। মুখ বাঁকিয়ে ভেঙ্গায় নিজেকে এবং পরপরই 2 পা এগিয়ে সিয়ামের পাশাপাশি দাঁড়ায়। গড়গড় করে ইংরেজি ঝাড়া আবরার তাসনিনের পানে এক পলক তাকাতেও ভুলে না। সবগুলো কর্মচারী জড়ো হয়ে কিছু বোঝাচ্ছে তাদের, তারাও মাথা দুলিয়ে সায় জানাচ্ছে এবং নিজেদের হ্যান্ডবুকে নোট করে নিচ্ছে। আয়ানের এক হাত অকেজো, তবুও সে ফোনে টাইপ করে রাখছে। আদ্রিতা মুখ বাঁকা এবং সিয়ামের কানে ফিস ফিস করে বলে, সিয়াম ভাই, হাতির ভাষণ শুনতে ইচ্ছে করছে না, বোরিং লাগছে, চলুন কফি খেয়ে আসি। সিয়ামের হাত থেমে যায়। ইম্পর্ট্যান্ট আর্টিকেল লিখছে সে, ইতিমধ্যে ভুলে গিয়েছে। চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে, তবে ব্যর্থ হয়। হাঁসের মতো গলা উঁচু করে পাশের জনের পানে তাকায়। তখনই আদ্রিতা পুনরায় সিয়ামের শার্ট টেনে বলে, ওই ভাইয়া চলুন না প্লিজ, হাতির বক বক ভাল লাগছে না, বলছি তো। শুকনো ঢোক গিলে আদ্রিতার পানে তাকায় সিয়াম, পরপরই আবরারের পানে তাকিয়ে দেখে নোটিশ করেছে কিনা। তারপর অসহায় ভঙ্গিমায় বলে, কফি খাই না আমি, অ্যালার্জি আছে। আদ্রিতা বোধহয় বিরক্ত হলো, সিয়ামের হাত থেকে টান দিয়ে নোটবুক নিয়ে যায় এবং বলে, আপনি দাঁড়িয়ে থাকবেন, আমি খাবো, চলুন। সিয়াম 2 হাত জোর করে বলে, প্লিজ মা। আদ্রিতাও সেম প্রসেসে জবাব দেয়, প্লিজ ভাইয়া, বোরিং ফিল করছি আমি। সিয়াম কিছু একটা নিয়ে চিন্তা করে এবং বলে, তুমি এই কেবিনে গিয়ে বসো, আমি কফি নিয়ে আসছি। আদ্রিতা মুচকি হেসে সেই কেবিনের দিকে পা বাড়ায়। হাতে এখনো সিয়ামের নোটবুক, সেটা আর দিয়ে যায় না। অসহায় সিয়াম বিড়বিড় করে আওড়ায়, এই জামাই বউ দুজনে মিলে আমাকে শহীদ দিবস বানিয়ে ছাড়ছে। ঘন্টা পেরোবে একইভাবে দাঁড়িয়ে ছিল আদ্রিত। বড়ই নির্দয় এবং বেয়াদব লোক।
আবরার তাসনিন নিজে আরাম করে নরম কেদারায় বসে ভাষণ ছাড়ছে আর বাকিদের দাঁড় করিয়ে রেখেছে। শালা হনুমান, জীবনেও বউ জুটবে না তোর কপালে, অভিশাপ দিলাম। সিয়াম ভাইদেরও বলিহারি, এই রকম অত্যাচার সহ করে এই লোকের অফিসে কাজ করার কি দরকার? বিড়বিড় করতে করতে ঢুকে পড়ে কেবিনে, কোনো দিক না তাকিয়ে সোজা গিয়ে বসে নরম কেদারায়, পরপরই গা এলিয়ে দেয়। আরামে আঁখি পল্লব বন্ধ করতে অ্যানির কথা মনে পড়ে, ধপ করে চোখ খুলে এবং চিন্তিত ভঙ্গিমায় এদিকে ওদিকে দৃষ্টি ঘোরায়। দেখতে পায় আবরার তাসনিনের টেবিলের উপরে অ্যানি ফাইল নিয়ে খেলছে। আদ্রিতা মুচকি হাসে। অ্যানি, কাম হেয়ার বেবি। হাতি তোকে দেখলে ধমকাতে ধমকাতে আধমরা করে দিবে। অ্যানি শুনলো না আদ্রির কথা, সে তার কাজে ব্যস্ত, বকা খেলে খাবে। মিটিং শেষ হতে ঘন্টাখানেক সময় লেগেছে, স্টাফরা বড়ই ক্লান্ত। আবরার তাসনিন ইন বলার সঙ্গে সঙ্গে যে যার কেবিনে ফিরে এসেছে। সিয়াম কাচুমাচু হয়ে দাঁড়িয়েছিল, মাথায় তার বিশাল টেনশন, টপিক নোটস করতে পারেনি। এবার কি হবে? আবরার তাসনিনের ঝাড়ি থেকে কে বাঁচাবে? এক্সকিউজ মি স্যার, ক্যান আই হেল্প ইউ? সিয়াম বড় বড় নয়নে তাকিয়ে আছে মেয়েটির পানে, মানে একটা মেয়ে এসে তাকে বলছে হেল্প লাগবে কিনা। এতদিন সে অফিসে রয়েছে, কোনোদিন একটা কুকুরের সাথে কথা বলতে আসেনি, আজ এত সুন্দরী একটা মেয়ে। আজকে কি একটু বেশি হ্যান্ডু লাগছে? আয়নায় থাকলে একটু দেখে নিত। ও সিয়ামের গুডনেস, হ্যান্ডু সিয়াম জিন্দাবাদ। মেয়েটি পুনরায় বলে, অ্যাকচুয়ালি আমি নোটিস করেছি একটা মেয়ে আপনার নোটবুক নিয়ে গিয়েছে। স্যার ভীষণ স্ট্রিক্ট, জানতে পারলে রেগে যাবে জাস্ট। মেয়েটির কথা শেষ হওয়ার আগেই সিয়াম বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার হেল্প লাগবে। তোমার তোমার নোটবুক দিলে একটু, কালকে দিয়ে দিব। মেয়েটি মুচকি হাসে এবং নোটবুক সিয়ামের পানে এগিয়ে দিয়ে বলে, ঠিক আছে। সিয়াম সেটা হাতে নিয়ে বলে, আপনার ফোন নাম্বার। ততক্ষণ মেয়েটি চলে যায়। সিয়াম নোটবুক বুকে গুজে মেয়েটি চলে যাওয়া দেখতে থাকে। প্রেম এসেছিল কালকে, ছিলাম না বাড়িতে, আজকে আবার চলে এসেছে অফিসে, কি করে ফিরিয়ে দেব তাকে প্রেম না দিয়ে? মিটিং শেষে আবরার তাসনিন নিজের কেবিনে ঢুকে পড়ে। আদ্রিতাকে নিজের জন্য বরাদ্দকৃত কেদারায় বসতে দেখে ভ্রু কুঁচকে ফেলে। কাচের তৈরি টেবিলে পা তুলে দিয়েছে যেন এই রাজ্যের রানী সে। আদ্রিতা সামান্য চোখ খুলে দেখে নেয় আবরারকে এবং পুনরায় চোখ বন্ধ করে নেয়। অ্যানিও ঘুমিয়ে আছে টেবিলের উপরে, কিছুতেই সে উঠবে না এখান থেকে, প্রয়োজন ঘুমের ভাব ধরে আজীবন পড়ে থাকবে। একটু নাক ডাকার অ্যাক্টিং করলে কেমন হয়? অভিনয়খানা জমে যাবে নিশ্চয়ই। নিজের বুদ্ধির তারিফ করে নাক ডাকা শুরু করে। আবরার বিরক্ত হয়, বিড়বিড় করে আওড়ায়, ইডিয়েট। আদ্রিতা থেকে নজর ফিরিয়ে অন্য চেয়ার দখল করে নেয়। তারপর আমান, আহাদ এবং ইভান ঢুকে পড়ে। ক্লান্ত ভঙ্গিমায় সোফায় বসে পড়ে সকলে। তখনই হস্তদত্ত হয়ে ঢুকে পড়ে সিয়াম, মুখে তার লাজুক হাসি। মেয়েটি আসলে আমার সামনে দাঁড়ালো, তারপর জড়িয়ে ধরে ডিরেক্টলি বলে, সিয়াম আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার শেষ এবং মহাশেষ ভালোবাসা। আমি বললাম, ছাড়ুন প্লিজ, আমার লজ্জা লাগছে, কেউ দেখে ফেলবে। কিন্তু মেয়েটা ছাড়ছে না। কি একটা ঘটনা ঘটে গেল আমার সাথে, লজ্জা মুখে দেখতে পারছি না আমি। আবরার ফোন দেখছিল গভীর মনোযোগ দিয়ে, এবার ফোন রেখে ছোট ছোট নয়নে তাকালো সিয়ামের পানে। আমান গালে হাত দিয়ে হাঁ করে তাকিয়ে আছে। আহাত চেয়ার থেকে প্রায় পড়েই যাচ্ছিল, অনেকটা কষ্ট করে নিজেকে সামলে নেয়। ইভান শুকনো ঢোক গিলে। সিয়াম পুনরায় বলে, তোরা বুঝিসনি নিশ্চয়ই। আরে ইয়ার, জীবনে প্রপোজ পেয়েছিস যে শর্টকাট কথা বুঝবি। এই অফিসের সবচেয়ে বিউটিফুল লেডি আমাকে প্রপোজ করেছে, এমনকি রুম ডেট করার অফার করেছে, আবার বিয়েও করতে চাইছে। মানে বলছে আমাকে না পেলে সে বাঁচবে। বাকি কথা শেষ হওয়ার আগে আদ্রিতা সোজা হয়ে বসে বলে ওঠে, সিয়াম ভাই আপনি ভীষণ হ্যান্ডসাম। তাই মেয়েটি নিজেকে কন্ট্রোল করতে পারেনি। সিয়াম ঠিক কোথায় যাবে বুঝতে পারছে না, লাজুক এসে দুই হাত মুখ ঢেকে ফেলে। ইস, লজ্জা পাওয়ার দিন এটা। বাকিরা পুনরায় হতবাক হয়ে যায়। কেবিন ঢুকে তারা দেখলো আদ্রিতা নাক ডাকছে আর এখনই উঠে গেল। স্ট্রেঞ্জ। প্রথমবার কেউ বলল, আদ্রিতা মা, তুমি না বললে আমি জানতেই পারতাম না আমিও হ্যান্ডসাম। এতদিন কেউ বলেনি। আমান বলে, মেয়েটি এখানে জব করে? হ্যাঁ এখানেই তো, আমাকে অনেকদিন ধরে নোটিস করছে, মনের কথা বলবে বলে। ইভান বলে, তাহলে তো একবার দেখা উচিত। আবরার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে, চল দেখে আসি হবু ভাবিকে। সিয়ামের হাসি মুখখানা চুপসে যায়। আহাত সমান উৎসাহ নিয়ে বলে, চল চল সিয়াম, মিট করিয়ে দে আমাদেরকে হবু ভাবিকে, একটা সালাম দিয়ে আসি। আদ্রিতাও প্রস্তুতি নিয়ে যাবে এবং বলে, আমিও দেখতে চাই, চলুন সবাই মিলে যাই। খালি হাতই থাকুক, না হলে দেখা যাবে ওনাকে দেখে ভয়ে ভাবি দৌড়ে পালাবে, সিয়াম ভাই বিধবা হয়ে যাবে। বলে ঠোঁট টিপে টিপে হাসে আদ্রিতা। তবে বাকিরা হাসে না, বরং বড় বড় নয়নে তাকায়। সেটা দেখে আদ্রিতাও হাসিও থেমে যায়। আবরার গভীর নয়নে বলে, আহাজ, সবগুলো স্টাফকে জড়ো কর ইমিডিয়েটলি। সিয়াম শুকনো ঢোক গিলে কাঁদো কাঁদো স্বরে বলে, আমি চাপা মারছি, আমাকে কেউ প্রপোজ করে নাই। আদ্রিতা ব্রু কুচকে ফেলে। আবরার পুনরায় চেয়ার দখল করে বসে এবং আদেশের স্বরে বলে, প্রাইভেসি লাগবে আমার, তোরা আসতে পারিস এখন।
বন্ধ অফিস রুমে এক প্রান্তে বসে আছে আবরার, মনোযোগ দিয়ে মনিটরের স্ক্রিনে মুভি চলছে। কি মুভি ঠিক বুঝতে পারছে না আদ্রিতা। অশ্লীল ড্রেস আপ, মাঝে মধ্যে চুম্বনের দৃশ্য ফুটে উঠছে। হিরোইন সুন্দর দেখতে, তার কথায় কথায় চুমু কেন খায় বুঝতে পারে না আদ্রি। আবরার তাসনিম বেশ এক এনজয় করছে মুভিটা, ঢের বুঝতে পারছে আদ্রিতা, তবে তার লজ্জা লাগছে। বন্ধ ঘরে দুজন নরনারী একসঙ্গে মুভি দেখা মোটেও শোভনীয় নয়। এই মুহূর্তে মুভির পজিশন ভালো ঠেকছে না। কথা বুঝতে না পারলেও এটা বুঝতে অস্বাভাবিক কিছু ঘটবে এখন। শুকনো ঢোক গিলে গলা ভিজিয়ে নেয়, মনিটরের স্ক্রিন থেকে দৃষ্টি সরানোর প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই অপ্রীতিকর দৃশ্য ফুটে ওঠে, কেঁপে ওঠে আদ্রিতার সত্তা, দাঁড়িয়ে পড়ে এবং বড় বড় পা ফেলে কক্ষের শেষ প্রান্তে চলে যায়। সেখানে সুন্দর বারান্দা রয়েছে, তবে বন্ধ দরজার কারণে প্রবেশ করা যাচ্ছে না। আদ্রিতা পর্দা মুঠো করে ধরে জোরে জোরে শ্বাস টানে। হাই রে পাগল আদ্রিতা, তুই কেন লোকটার সঙ্গে রয়ে গেলি? জানিস না সে নির্লজ্জ এবং বেহায়া? মনে মনে নিজেকে বকা দেয় সে। অ্যাকচুয়ালি তখন সবাই বেরিয়ে গেল, আদ্রিতা যায়নি এমনটা নয়। আবরা তাকে থাকতে বাধ্য করেছে, ইচ্ছে করেই থেকে গিয়েছে। কিছু কথা বলবে আবরারকে এবং সেগুলো বলা জরুরি। কক্ষ খালি হতে লোকটা কিবোর্ডে আঙুল চালিয়ে একখানা মুভি প্লে করলো। আদ্রিতা কতবার বলল কিছু কথা বলতে চাই, হাতির বাচ্চা গরিলা সেসব কানেই তুললো না। অগত্যা মুভি শেষ হওয়ার অপেক্ষায় আদ্রিতাও বসে রইল লোকটার পাশে। সময় গড়িয়ে ঘন্টা পেরোলো, তবুও লোকটার হেলদোল নেই, যেন সে ছাড়া এই কক্ষে আর কেউ নাই। দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতা, দেয়ালের ঘড়ির পানে নজর বুলিয়ে দেখে কয়টা বাজে। সন্ধ্যা হয়ে যাবে কিছু মুহূর্ত পরেই। সকালে কি খেয়েছিল মনে নেই, তবে দুপুরে খাওয়া হয়নি, বড্ড খিদেও পেয়েছে।